নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এস আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা হয়তো খেয়াল করেছেন, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত বাবুর একটা অডিও ভিডিও ক্লিপ নতুন করে সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে। তাতে দেখা যাচ্ছে যে সুকান্ত বাবু একটি নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলের তৎকালীন রাজ্যসভার অন্যতম সাংসদ প্রকাশ চিকবড়াইকে তীব্র আক্রমণ করছেন এবং সরাসরি বলছেন যে তিনি বালি পাচারের সঙ্গে যুক্ত, তিনি কাঠ পাচারের সঙ্গে যুক্ত এবং তিনি গরু পাচারের সঙ্গে যুক্ত, আর এই সব কিছুই করছেন তিনি অন বিহাফ অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এই ক্লিপটা আচমকা ভেসে উঠবার কারণ আপনারাও বুঝতে পারছেন। কয়েকদিন আগে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি বলেছিলেন যে চৌঠামের পর 90 দিনের একটা ইমিউনিটি পিরিয়ড থাকবে, এর মধ্যে কাউকে তৃণমূল থেকে বিজেপিতে নেওয়া হবে না। দেখা যাচ্ছে যে সেই শ্রমিকবাবু হাসি হাসি মুখে তিনজন পদত্যাগী তৃণমূল রাজ্যসভা সাংসদ সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা, সুখেন্দু শেখর রায় ছাড়া আর যে তৃতীয় চরিত্রটি, তিনি হচ্ছেন এই প্রকাশ চিকবড়াই, যাকে উদ্দেশ্য করে সুকান্ত বাবু কামান্দে গেছিলেন গরু পাচারকারী, বালি পাচারকারী, অভিষেকের এজেন্ট হিসেবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে নিজের থুতু গিলে শ্রমিকবাবু হাসি হাসি মুখে ফটো সেশন করে তৃণমূলের এই প্রাক্তন সাংসদদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন, তার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের যে তাগিদ, অর্থাৎ যে কোনো মূল্যে রাজ্যসভা এবং লোকসভায় সংবিধান সংশোধন করবার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতাটুকু জোগাড় করে নিতে হবে, সেটা আছে, বোঝা যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হচ্ছে, যে বিজেপি কর্মীরা মারধর খেয়ে জেলে গিয়ে মিথ্যে কেস খেয়ে এতদিন বাদে রাজ্যে ক্ষমতায় আনলেন পার্টিটাকে, তারা অবাক চোখে দেখছেন যে তাদের ঘরের ভিতর থেকে ঘর বেদখল হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আমার আজকের প্রতিবেদন যেটা, সেটা আরেকটু এগিয়ে, যেভাবে চলছে পার্টি উইথ এ ডিফারেন্স কোট আনকোট বিজেপি, আমার নিজের ধারণা আগামী পঞ্চায়েত নির্বাচন, যেটা 2028-এ ডিউ হয়ে আছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে এই যারা তৎকাল বিজেপি হচ্ছেন এবং পুরনো বিজেপি যারা, তাদের মধ্যেকার সংঘর্ষটা আক্ষরিক অর্থেই তৃণমূল স্তরে ছড়িয়ে যাবে। আর শহরাঞ্চলে কি ঘটছে, এটা আমরা এখন থেকেই দেখতে শুরু করেছি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন সোদপুরের একটি ভিডিও, যেটা ভারতের জনতা পার্টির যুব মোর্চার, অর্থাৎ ওদের যেটা ইউথ ফ্রন্ট, তার এক নেতার সঙ্গে তৃণমূলের এক প্রাক্তন বাহুবলীর ছবি। অভিযোগ হচ্ছে যে সেই তৃণমূলের প্রাক্তন বাহুবলী প্রায় 1 কোটি টাকা দিয়ে নতুন শাসক দলের নেতাদের সঙ্গে সেটিং করবার জন্য ওই রেস্টুরেন্টটায় বসেছিলেন এবং এই যুব নেতার বিরোধী গোষ্ঠী, মানে দলের মধ্যেই যারা বিরোধী গোষ্ঠী, তারা সরাসরি সেখানে চড়াও হয়ে ভিডিওটা তুলে বাজারে ছেড়ে দিয়েছে। বর্ধমানে কিছুদিন আগে এই তৎকাল বিজেপি এবং আদি বিজেপিদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এ খবরও হয়তো আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। সজল ঘোষ বরানগরে যেদিন যেতেন বা জিততে শুরু করেছেন, সেই সময় মধ্য কলকাতার এক তৃণমূলী বাহুবলী জনৈক রাউতকে দেখা গিয়েছে সজল ঘোষের সঙ্গে। টালিগঞ্জ পাড়ার উত্তম, যিনি পরিচিত ছিলেন অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের ডানাত হিসেবে, প্রায় প্রতিটা অনুষ্ঠানে ছায়াসঙ্গী হিসেবে উপস্থিত থাকতেন, সেই উত্তম আপাতত তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন
এমতো জ্ঞান করে পাপিয়া অধিকারীর ডান হাতে পরিণত হয়েছেন এবং তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতে শুরু করেছেন। এ ব্যাপারে আমি যেটুকু শুনেছি যে বিজেপিরই ওই টালিগঞ্জ ফ্রন্টের অন্যান্য নেতারা বিজেপি নেতৃত্বের কাছে ছবি সমেত প্রমাণ দিয়েছেন, কিন্তু কাকস্য পরিবেদন। তো আমি আপনাদের যে ছোট ছোট ঘটনাগুলো বললাম, এগুলো বলা বাহুল্য, আপনারাও বুঝতে পারছেন যে হিমশৈলের চূড়া মাত্র। কারণ মূল খেলাটা নিচুতলার কর্মীরা যেটা দেখছেন, লোকসভাতে কি ঘটছে, নামগোত্রহীন কোন একটা পার্টিতে তৃণমূলের ভালো তৃণমূল সাংসদরা যোগ দিচ্ছেন এবং সেখান থেকে এখন শোনা যাচ্ছে যে সুদীপ ব্যানার্জি তিনি বিজেপির মন্ত্রী হতে চলেছেন। এখন যে তাপস রায়, সজল ঘোষ যারা সুদীপের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ করে তৃণমূল ছেড়েছিলেন, তারা এখন দেখছেন যে সেই সুদীপ ব্যানার্জি তিনি বিজেপির মন্ত্রিসভায় জায়গা পাওয়ার ব্যাপারটা প্রায় পাকা করে ফেলেছেন। রাজ্যসভার ক্ষেত্রে কি ঘটেছে সেটা আপনাদের আমি বললাম। এখন মুশকিল যেটা হচ্ছে যে এই নিচের তলার লোকেরা যখন উপর তলার এই সমস্ত ইনস্ট্যান্স দেখছেন, রাজ্য সভাপতি যে অনুশাসনের বাণী শুনিয়েছেন সেগুলো তারা মানতে রাজি হচ্ছেন না, যে যেখানে পারছেন নতুন নতুন সমীকরণে পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু উল্টো দিকে যেটা বিপদ, এতদিন যারা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা যখন দেখছেন যে তৃণমূলের সেই পুরনো মুখগুলো নতুন করে তাদের দলে জায়গা পেতে চলেছে, খুব দ্রুত এই বিরোধটা প্রকাশ্যে চলে আসছে। কালকে আমি মধ্য কলকাতার এলাকায় ঘুরছিলাম, সেখানে 48 নম্বর ওয়ার্ডে একটা পোস্টার দেখলাম ইন্টারেস্টিং। ওখানকার যিনি তৃণমূলের সাবেক কাউন্সিলর বিশ্বরূপ, তাকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের একাংশ পোস্টার দিয়েছে, তোমার বিশ্বরূপ আমরা দেখে নিয়েছি, কোনো নিনজা টেকনিকে বিজেপিতে ঢোকা যাবে না। ডায়মন্ড হারবারে যিনি অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন ববি, তিনি প্রকাশ্য ফেসবুক পোস্টে বলেছেন পুরনো দিনের তৃণমূল কর্মী যারা এতদিন এলাকায় অত্যাচার চালিয়েছে, তাদের মধ্যে 3 জনকে নির্দিষ্টভাবে নাম করেছেন যে এরা ঘুরপথে বিজেপির শেল্টারে আসবার চেষ্টা করছে, এটাকে প্রতিহত করতে হবে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে ক্ষমতায় আসার 60-70 দিনের মধ্যেই এই দ্রুত যারা তৎকাল বিজেপি হওয়ার চেষ্টা করছে বা হয়ে পড়লো, এবং যারা এতদিন পতাকাটাকে ধরে রেখে চেষ্টা করেছেন নিজের দলকে মাটিতে জায়গা করবার, তাদের মধ্যে স্বার্থের সংঘাত শুরু হয়ে গেছে। আর যে বিজেপিকে পার্টি উইথ এ ডিফারেন্স বলে প্রচার করা হতো, অনুশাসন ওদের পরিভাষায়, ওই অনুশাসনের যে কথাবার্তা এতদিন আমরা শুনে এসেছিলাম, সেই অনুশাসনের বেড়া ভেঙে কিন্তু লড়াইটা রাস্তায় নামতে শুরু করেছে। এটা এলাকায় এলাকায় ঘটছে। এখন পুরো ঘটনা ধরে এলাকা ধরে বলতে গেলে আমার গোটা দিন চলে যাবে, আমি তার মধ্যে যাচ্ছি না। আপনাদের একটা ছোট ছোট ঘটনাক্রমের কোলাজ দিলাম, যেগুলো সমাজ মাধ্যমে ইতিমধ্যে সামনে এসে গেছে, যাতে কেউ বলতে না পারেন যে আমি সকপল কল্পিত ধারণার থেকে বলছি। আর পঞ্চায়েতের বিপদটা আরো বেশি, তার কারণ হচ্ছে পঞ্চায়েতে আসনের সংখ্যা হচ্ছে প্রায় 66,000 গ্রাম পঞ্চায়েতে, যে নির্বাচনটা লোকসভার আগে পশ্চিমবঙ্গে যেটা বড় নির্বাচন। এখন এই 66,000 প্রার্থী জোগাড় করার মতো সাংগঠনিক কাঠামো বিজেপির ছিল না, এটা এবং নেইও, এটা পরিষ্কার। এই বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে, সেখানে এমন অনেক বুথ ছিল যেখানে বিজেপির আদৌ কোনো নির্বাচনী এজেন্ট ছিল না, বা এজেন্ট থাকলেও পুরোটা সময় তিনি থাকেননি। 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, তার ছবিটা যদি দেখেন গ্রাম পঞ্চায়েত স্তরে, সেখানে 66,000-এর মধ্যে বিজেপি প্রার্থী দিতে পেরেছিল 36,500 মতো।
অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন 66,000-এর মধ্যে 33,500, মানে প্রায় 33-34,000 আসনে বিজেপি কোনো প্রার্থী দেওয়ার অবস্থাতেই ছিল না গোটা রাজ্য জুড়ে, যেখানে বামফ্রন্টের মতো হীনবল দল পর্যন্ত 34,000 গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়ে দিয়েছিল। অথচ যে দলটা পরের বিধানসভা নির্বাচনে জিতছে বা জিততে চলেছে, তার 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 34,000 আসনে কোনো প্রার্থী নেই। অর্থাৎ আমি আপনাদের একটা সাংগঠনিক যে ভ্যাকুয়াম, এটা বোঝানোর জন্য এই তথ্যটা দিলাম। এবং 6 থেকে 7টা জেলা এরকম ছিল যেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের সম্মিলিত ভোট বিজেপির প্রাপ্ত ভোটের থেকে বেশি ছিল। তো এনও একটা রাজনৈতিক গণভিত্তি এবং সাংগঠনিক কাঠামো নিয়ে বিজেপিকে আগামী পঞ্চায়েত নির্বাচন যখন লড়তে যেতে হবে, এই যত ভালো তৃণমূল, কালো তৃণমূল, তৎকাল বিজেপি, এই বিভিন্ন অংশ তারা দ্রুত এই পঞ্চায়েতের মধুভাণ্ডের জন্য বিজেপিতে ঢুকতে শুরু করবে এবং ইতিমধ্যেই করেছে বলে খবর এসছে। যারা সরাসরি এন্ট্রি পাচ্ছেন না, তারা ঋতব্রতদের ভালো তৃণমূলের রুট ধরে ভায়া ঢোকার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও যেটা হবে, অতীতে বিজেপি ক্ষমতায় না থাকতেই জেলা স্তরে বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ছিল। দিলীপ ঘোষের অনুগামী ভার্সেস শুভেন্দুর অনুগামী ভার্সেস শ্রমিক বাবুর অনুগামী। এবার যখন ক্ষমতায় আসার সম্ভাবনা 16 আনা বা 16 আনার উপরে 18 আনা, এবং এখন পঞ্চায়েত যেহেতু একটা ভালো ফান্ড হ্যান্ডেল করে, সেখানে আমার ধারণা এই যারা তৎকাল বিজেপি হবেন এবং আদি বিজেপিদের মধ্যে সংঘর্ষ আরো বাড়বে, এবং সেটা বিজেপির পক্ষে 2029-এর যে লোকসভা নির্বাচন, সামগ্রিকভাবে ভারতবর্ষের প্রেক্ষিতে যে নির্বাচন, আমার ধারণা কঠিন হতে চলেছে বিজেপির পক্ষে। কারণ মনে রাখবেন যে গত লোকসভা নির্বাচনেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সেই অবস্থায় পশ্চিমবঙ্গের দিকে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই তাকিয়ে আছেন, যে কারণে তড়িঘড়ি বিদ্রোহী তৃণমূলের 20 জন সাংসদকে তারা ম্যানেজ করার চেষ্টা করেছেন। কিন্তু তার আগে পঞ্চায়েত নির্বাচনে যেখানে গ্রাম স্তরে তাদের সংগঠন গুছিয়ে নেওয়ার সময়, সেইটা তারা কতটা সুষ্ঠুভাবে করতে পারবেন অথবা পারবেন না, এই তৎকাল তৃণমূল যারা হচ্ছেন এবং এদের উৎপাতে যে আদি বিজেপির লোকজন কোণঠাসা হতে শুরু করেছেন বিভিন্ন সমীকরণে, সেটা আমার গভীর সন্দেহ আছে। এবং আমার ধারণা পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে, কে কোথায় টিকিট বিলি করবার দায়িত্ব পাবেন সেই জায়গাটা যত পরিষ্কার হতে শুরু করবে, যে বিজেপির ঘরোয়া কোন্দল এখন কলকাতা বা সোদপুর বা ডায়মন্ড হারবার বা বর্ধমানের মতো শহর বা আধা শহরে আপনারা দেখছেন, সেটা আক্ষরিক অর্থেই তৃণমূল স্তরেও ছড়িয়ে যাবে। TheNewsCounter.is এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।